আমরা এলপিপি করছি। এর আগে কিছু সমস্যার সমাধান আমরা দেখেছি, এখন আমরা দেখছি আবার একটু অন্য টাইপের। ঠিক আছে, অর্থাৎ লেখচিত্র তো আমরা অঙ্কন করেছি যেগুলোতে বাধা গোষ্ঠী দেওয়া আছে, আবার এমন কিছু সমস্যা আছে যেগুলো বাধা গোষ্ঠী তৈরি করতে হবে। কি করে বাধা গোষ্ঠীগুলো তৈরি হবে বা সাবজেক্ট অবজেক্টিভ ফাংশন তৈরি হবে, সেই টাইপের কিছু বলে আমরা দেখি। অঙ্কগুলো একটু বড় হয় লেখা, একটু লিখতে হবে ধৈর্য ধরে। একজন আসবাব প্রস্তুতকারক আসবাব প্রস্তুতকারক চেয়ার ও টেবিল প্রস্তুত করেন। চেয়ার ও টেবিল প্রস্তুত করেন। তার কাছে 400 বোর্ড ফুট মেহগনি কাঠ মজুদ আছে। মেহগনি কাঠ মজুদ আছে এবং 450 শ্রম ঘন্টা এবং 450 শ্রম ঘন্টার কাজ করার মতো শ্রমিক আছে। একটি চেয়ার তৈরি করতে একটি চেয়ার তৈরি করতে 5 বোর্ড ফুট কাঠ ও 10 ঘন্টা শ্রম লাগে। একটি টেবিল তৈরি করতে একটি টেবিল তৈরি করতে 20 বোর্ড ফুট কাঠ লাগে। এবং 15 ঘন্টা শ্রম লাগে। প্রতি চেয়ার বিক্রি করে সে প্রতিটি চেয়ার ও টেবিল বিক্রি করে সে যথাক্রমে 45 টাকা ও 80 টাকা লাভ করে। কত সংখ্যক চেয়ার ও কত সংখ্যক টেবিল তৈরি করলে চেয়ার ও কত সংখ্যক টেবিল তৈরি করলে তার সর্বোচ্চ লাভ হয়। তা নির্ণয়ে সমস্যাকে রৈখিক
প্রোগ্রাম ভিডি সমস্যা হিসেবে প্রকাশ করো। দেখ সমস্যাগুলো অনেক বড়, পরীক্ষাতে এইগুলো একটা টাইপ কিন্তু আসতে পারে, মানে দুটো টাইপ, একটা হচ্ছে বাধাগোষ্ঠী দিয়ে এক ধরনের সমস্যা, আর এই ধরনের এক সমস্যা। এবার কোনটা আসবে তুই জানিস না, কিন্তু পরীক্ষা আসবেই, একটা 5 নম্বর বড় প্রশ্ন আসে এখান থেকে। তো এগুলো অঙ্ক যখন করবি, অঙ্কটা দেখে যত বড় মনে হচ্ছে, অঙ্কটা কিন্তু আসলে অত কঠিন নয়। তোকে জাস্ট অসমীকরণ তৈরি করতে হবে, ঠিক আছে? অসমীকরণ তৈরি করার জন্য কিভাবে এগোতে হবে সেটা, অর্থাৎ এটা একটু বারে বারে পড়বি, বারে বারে পড়লেই কিন্তু হয়ে যাবে। প্রথম হচ্ছে কি বের করতে দিয়েছে, দেখ কত সংখ্যক চেয়ার ও কত সংখ্যক টেবিল। তার মানে কি, এখানে চলরাশি দুটো আছে, তাহলে তুই আগে তোর প্রথম কাজ হচ্ছে চলরাশি ধরা। অঙ্কটা দিকে লক্ষ্য কর, কত সংখ্যক চেয়ার ও কত সংখ্যক টেবিল লাগবে বলছি। তাহলে আমাদের প্রথম কাজ ধরি, সর্বোচ্চ লাভ পেতে এক সংখ্যক চেয়ার, প্রথমে চেয়ার তো, হ্যাঁ, চেয়ার ও ওয়াই সংখ্যক টেবিল তৈরি করতে হবে, যেখানে এক্স ওয়াই গ্রেটার অর ইকুয়াল 0, তাই না? এবার আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট অবজেক্টিভ ফাংশন তৈরি করা। অবজেক্টিভ ফাংশন তৈরি হয় হচ্ছে মোড থেকে, ঠিক আছে? মোড বলতে খরচ যেটা দেওয়া আছে, অর্থাৎ লাভ যেটা দেওয়া আছে, অর্থাৎ জেড মানে কি? জেড মানে হচ্ছে আমি ম্যাক্সিমাম লাভ চাইছি না মিনিমাম লস চাইছি, তাই তো? তাহলে ওখানে কি থাকবে? খরচ, লাভের ব্যাপারটা থাকবে। তাহলে লাভ কোথায় কোথায় আছে দেখ, কি বলেছে? একটা চেয়ার বিক্রি করে লাভ করবে 45 টাকা, আর একটা টেবিল বিক্রি করে লাভ করবে কত? 80 টাকা। তার মানে অবজেক্টিভ ফাংশন মানে আমাদের উদ্দেশ্যটা কি? লাভ করা। তাহলে সেই লাভ বা ক্ষতি যেটা থাকবে সেটা থেকে অবজেক্টিভ ফাংশন তৈরি হবে, ঠিক আছে? তাহলে অতএব জেড ম্যাক্স ইকুয়ালস টু, তাহলে চেয়ার থেকে কত টাকা লাভ চাইছে? 45 টাকা করে, প্রত্যেকটা চেয়ার থেকে 45 টাকা লাভ চাইছে। দেখ তাহলে এরকম কটা চেয়ার আমরা তৈরি করতে চাইছে? এক্সটি। তাহলে মোট লাভ কত? তাহলে 45x প্লাস প্রত্যেকটা টেবিল থেকে লাভ চাইছে 80 টাকা, এই যে এটা দেখ 80 টাকা। তাহলে কতগুলো টেবিল আছে? ওয়াইটি। তাহলে মোট কত? 80y টাকা। ভালো করে দেখ, অবজেক্টিভ ফাংশন যখন তৈরি হবে, অবজেক্টিভ মানে আমাদের উদ্দেশ্যটা কি, তো বিষয়টা আমাদের টার্গেটটা কি, আমরা বিষয়ের তো কোন দিকে যেতে চাইছি আমরা, তার মানে লাভ বা ক্ষতির অংশ পার্ট থেকে জেডটা তৈরি হবে। এবার সেটা ম্যাক্স না মিন সেটা অঙ্ক বলে দেবে তোকে, সর্বোচ্চ বলে দিয়েছে। এবার সাবজেক্ট টু, ঠিক আছে? সাবজেক্ট টু তৈরি হবে চেয়ার থেকে। এই যে দেখ কি বলেছে, এত বর্গ ফুট আছে কি কাঠ, তাই তো? তার কাছে এত বর্গ ফুট কাঠ, মেহগনি কাঠ আছে, যা থেকে এত ঘন্টা এবং এত ঘন্টা শ্রম, অর্থাৎ লেবার এত ঘন্টা লেবার কাজ করতে পারবে। তাহলে প্রথমে একটা কাঠের হিসাব আছে, ঠিক আছে? এবার লক্ষ্য কর, এখানেও একটা কাঠের হিসাব আছে, এই যে 5 আর 20। তাহলে এই 5 আর 20 নিয়ে যে ইকুয়েশন তৈরি হবে তার সঙ্গে রিলেটেড কত হবে এটা দেখ ভালো করে, তাই না? প্রত্যেকটা একটা চেয়ার তৈরি করতে 5 বর্গ ফুট লাগছে, বোর্ড ফুট লাগছে, দেখ ভালো করে।
আমরা অসমীকরণ তৈরি করছি। একটা চেয়ার তৈরি করতে 5 বর্গ ফুট কাঠ লাগছে। কতগুলো চেয়ার হবে? এক্সটি। তাহলে মোট কতটা লাগবে? 5x প্লাস একটা টেবিল তৈরি করতে লাগছে কত? 10, এই ওটা 5 গেল, এই যে 20। একটা টেবিল তৈরি করতে লাগছে 20 বর্গ ফুট কাঠ। কতগুলো টেবিল আমরা পেয়েছি ধরেছি? ওয়াইটি। তাহলে কতটা লাগবে কাঠ? 20y। তাহলে দেখ, মোট চেয়ার তৈরি করতে এই পরিমাণ কাঠ লাগছে, মোট টেবিল তৈরি করতে এই পরিমাণ কাঠ লাগছে। তাহলে এই দুই পরিমাণ কাঠ সর্বোচ্চ কোথা থেকে আসতে পারে? এই যে তার কাছে যে মোট কাঠটা জমা আছে সেটা 400 বর্গ ফুট কাঠ জমা আছে। তাহলে হয় সে এটার সর্বোচ্চটা ব্যবহার করতে পারে, তাহলে 400, কিংবা তার থেকে কম, কারণ বেশি তো ব্যবহার করতে পারবে না। সেই জন্য এটা কি হবে? লেস দেন টাইপের হবে। ভালো করে দেখ, এটাই কিন্তু আসল। আমরা একটি চেয়ার তৈরি করার জন্য আমরা ধরেছি কতগুলো চেয়ার তৈরি হবে? এক্সটি চেয়ার। একটা চেয়ারের জন্য কত কাঠ লাগে? 5 বর্গ ফুট। তাহলে মোট কাঠ কত লাগবে চেয়ারের জন্য? 5 × x। একটি টেবিলের জন্য মোট কাঠ লাগে 20 বর্গ ফুট। আমরা কতগুলো টেবিল তৈরি করছি? ওয়াইটি। তাহলে মোট টেবিলের জন্য কতটা কাঠ লাগবে? 20y। এই চেয়ারের কাঠ প্লাস টেবিলের কাঠ মিলে কত? যে আমার কাছে মোট যা কাঠ আছে সেটা হতে পারে, কিংবা তার থেকে কম। তাহলে তাই লিখেছি, সেটা সমান অথবা তার থেকে কম। তাহলে এখানে দেখ, কাঠের সাথে কাঠের সম্পর্ক দিয়ে ইকুয়েশন তৈরি হলো। দ্বিতীয়টা কি আছে? শ্রম, অর্থাৎ কত ঘন্টা লেবার কাজ করবে। তাহলে মোট 450 ঘন্টা লেবার সর্বোচ্চ কাজ করতে পারে, ওর থেকে বেশি করতে পারবে না। তাহলে আমরা চোখ বন্ধ করে এটা আগে লিখে দিতে পারি, 450 লেস অর ইকুয়াল। আমি সর্বোচ্চ 450 ব্যবহার করতে পারি চেয়ার টেবিল তৈরি করতে, কিংবা তার থেকে কম। তাহলে অবশ্যই লেস দেন টাইপের হবে। কতটা আছে? প্রথমটা তৈরি করতে দেখ কত ঘন্টা লাগছে? 10 ঘন্টা। তাহলে যদি 10 ঘন্টা লাগে, তাহলে ও কতগুলো তৈরি করতে চাইছে? এক্সটি। তাহলে 10x প্লাস দ্বিতীয়টাতে কত? 15 ঘন্টা। তাহলে 15 হবে। এক্স ওয়াই যেটা কাঠের সঙ্গে কাঠের সম্পর্ক দিয়ে ইকুয়েশন। কাঠ কাঠ কাঠ, দেখ ভালো করে, শ্রম শ্রম শ্রম। তাহলে যে বাধা গোষ্ঠীগুলো তৈরি হচ্ছে সেটা কিভাবে তৈরি হচ্ছে এই ধরনের অঙ্ক থেকে বোঝা যাচ্ছে। এটাই চেয়েছি। ভালো করে দেখ অঙ্কটা। এই এলপিপির প্রোগ্রামটা এই সমস্যাটা আকারে প্রকাশ করতে পারছে, অর্থাৎ এটাকে এইভাবে প্রকাশ করলেই হবে। এটাই হচ্ছে উত্তর। তাহলে এখান থেকে তুই এবার সমাধান করতে পারিস, কারণ পরবর্তী অঙ্কগুলো হয়তো সমাধান আসবে। তাহলে এইখান থেকে পর আমরা যা আগের অঙ্কগুলো করলাম, একে সমাজ সমীকরণে নিয়ে যাব, তাকে সরলরেখা স্থাপন করব, সেই অনুযায়ী পর যেমন আসবে আমরা দেখাবো। অর্থাৎ তোর ফিজিক্যাল সলিউশন রিজন যেটা আর কি সেটা। এরপর আমরা এই ধরনের আরেকটা সমস্যা করি যেটা সমাধান আছে, ঠিক আছে। বলছে একজন দর্জির 80 মিটার সুতির কাপড় দর্জির 80 মিটার সুতির কাপড়, তার মানে জামা সেলাই করতে দিবে, তাই তো?
এবং 120 মিটার সিল্কের কাপড় আছে, এবং 120 মিটার সিল্কের কাপড় দুই রকম কাপড় আছে। এই ধরনের পোশাক তৈরি করতে পোশাক তৈরি করতে 1 মিটার সুতি, 1 মিটার সুতি ও 3 মিটার সিল্কের কাপড় লাগে। 3 মিটার সিল্কের কাপড় লাগে। লক্ষ্য কর, বলে দিল দুই ধরনের কাপড় আছে, সুতি এবং সিল্ক। একটা কাপড় একটা পোশাক তৈরি করতে, অর্থাৎ সেটা এই ধরনের একটা পোশাক তৈরি করতে 1 মিটার সিল্ক লাগছে, তো 1 মিটার সুতি লাগছে, 3 মিটার। কারণ এই 1 মিটার তার মানে সুতির সাথে সুতির সম্পর্ক দিয়ে বাধাগোষ্ঠী হবে, ইনিকুয়েশন তৈরি হবে, আর সিল্কের সঙ্গে সিল্কের, তাই তো আমরা আগেটা তাই দেখলাম। এবং বি ধরনের, মানে একটা এ ধরনের পোশাক, একটা বি ধরনের পোশাক তৈরি করতে, এবং বি ধরনের পোশাক তৈরি করতে উভয় প্রকার কাপড়ের 2 মিটার করে লাগে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে সুতিও 2 লাগে, সিল্কও 2 লাগে। যদি এ ধরনের পোশাক 300 টাকা করে, যদি এ ধরনের পোশাক 300 টাকা করে এবং বি ধরনের পোশাক 200 টাকা করে বিক্রয় হয়, তবে সর্বাধিক আয়ের জন্য দর্জিকে প্রতিটি পোশাক কতগুলি করে তৈরি করতে হবে? তবে সর্বাধিক আয়ের জন্য দর্জিকে প্রতিটি পোশাক কতগুলি করে তৈরি করতে হবে? কতগুলি করে তৈরি করতে হবে? সমস্যাটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো। আমাকে লিখতে হচ্ছে বোর্ডে, ঠিক আছে, তার জন্য একটা এক্সট্রা টাইম লাগছে, কিছু করার নেই। কি কি আছে এখানে? একদম জাস্ট এর আগে যে অঙ্কটা করলাম, অর্থাৎ আমাদের প্রথম কাজ অবজেক্টিভ ফাংশন তৈরি করা, দ্বিতীয় হচ্ছে বাধাগোষ্ঠী তৈরি করা। বাধাগোষ্ঠীগুলো অর্থাৎ অসমীকরণগুলো কি করে তৈরি হয়েছিল না, এই যে লক্ষ্য কর, 1 মিটার সুতি, অর্থাৎ সুতির সঙ্গে সুতির সম্পর্ক 1 মিটার সুতি আর কত 2 মিটার সুতি, তাহলে এর সাথে একটা অসমীকরণ হবে। আর 3 মিটার সিল্ক আর 2 মিটার সিল্ক, তাহলে মোট কাপড় কত? মোট কাপড় হচ্ছে সুতি হচ্ছে 80, তার মানে 1 আর 2 এর সঙ্গে 80 সম্পর্ক, 3 ও 2 এর সঙ্গে 120 সম্পর্ক।
করে দুটো অসমীকরণ তৈরি হলো। আর ওই যে যেখানে পোশাক বিক্রির গল্প, অর্থাৎ টাকা পয়সার গল্প যেখানে আসছে, যেখানে লাভ লসের গল্প আসছে, অর্থাৎ আমার উদ্দেশ্য তো লাভ করা, সেখানে কি হবে, অবজেক্টিভ ফাংশন তৈরি হবে। সেটা কত, এই যে কত রে, 200 টাকা আর 300 টাকা। তাহলে 300 টাকা হচ্ছে এই ধরন থেকে আসবে, 200 টাকা বি ধরন থেকে আসবে। তাহলে এখান থেকে অবজেক্টিভ ফাংশন তৈরি হবে। তাহলে আমাদের প্রথম কাজ যেটা বের করতে হবে সেটা ধরে নেওয়া, ঠিক আছে। তাহলে ধরি সর্বাধিক আয়ের জন্য এ ধরনের পোশাক এক্সটি ও বি ধরনের পোশাক ওয়াইটি তৈরি করতে হবে, যেখানে এক্স ওয়াই গ্রেটার অর ইকুয়াল 0। তাই তো, যদি এখানে হবেই, কারণ এটা 0 হবেই। তাহলে আমরা এবার অবজেক্টিভ ফাংশনে চলে যাই, তাই তো। তাহলে অতএব এলপিপি এর সমস্যাটি হলো, তাই তো। তাহলে জেড ম্যাক্স সর্বোচ্চ বলেছে, তাই তো। সর্বোচ্চ কত, এ দেখ, এক্স টি কি ধরেছি, এ ধরনের পোশাক, এ ধরনের পোশাকের জন্য মোট কত, 300। তাহলে 300 টাকা, তাহলে 300 এক্স হবে। ওয়াই ধরনের পোশাক ধরেছি বি, তার জন্য কত, 200 টাকা, 200 টাকা। তাহলে তাই তো, একদম জাস্ট আগেটা মনে করে ধর, আমরা এ ধরনের পোশাক 200 টাকা 300 টাকা করে বিক্রি করবে। কতগুলো এ ধরনের পোশাক আছে, এক্সটি, তাহলে মোট কত টাকা পাবে, 300 এক্স, তাই লিখেছি। বি ধরনের পোশাক প্রতিটি বিক্রি করবে কত, 200 টাকা করে। বি ধরনের পোশাক তৈরি করছে কতগুলো, ওয়াইটি, তাহলে মোট কত টাকা পাবে, 200 ওয়াই টাকা। তাহলে অবজেক্টিভ ফাংশন হলো সাবজেক্ট, সাবজেক্ট টু, এই যে 80 মিটার আছে সুতির কাপড়, তাহলে সুতির সঙ্গে সুতির সম্পর্ক, তাই তো। তাহলে লক্ষ্য কর, একটা সুতির পোশাক তৈরি করতে, একটা পোশাক তৈরি করতে কতটা সুতির কাপড় লাগছে, 1 মিটার। তাহলে কতগুলো পোশাক তৈরি হচ্ছে, এক্সটি, তাহলে কতটা লাগছে, এক্স, প্লাস একটি সুতির পোশাক তৈরি করতে, বি ধরনের পোশাক তৈরি করতে কত মিটার লাগছে, 2 মিটার, তাহলে কত, 2 ওয়াই লেস অর ইকুয়াল কত, 80। আবার চলে আসি দ্বিতীয়টাতে, 3 মিটার লাগছে সিল্কের কাপড় একটাতে, তাহলে কতগুলো আছে, এক্সটি, তাহলে কত হবে, 3x, প্লাস 2 মিটার লাগছে সিল্কের, লেস অর ইকুয়াল কত, 120, এক্স ওয়াই গ্রেটার অর ইকুয়াল 0, তাই তো। যথারীতি এটা পেলাম। এইবার আমাদের লেখচিত্র আঁকতে হবে। লেখচিত্র আঁকার জন্য কি করতে হবে বল, লেখচিত্র আঁকার জন্য আমাদের দরকার হচ্ছে সমীকরণ, কারণ এগুলো অসমীকরণ আছে। তাহলে এক্ষণে প্রদত্ত অসমীকরণ দুটির অনুরূপ সমীকরণ হলো যথাক্রমে, যথাক্রমে, তাহলে এটা কি হবে, দেখ, x প্লাস 2y ইকুয়ালস টু 80 1 নম্বর, 3x প্লাস 2y ইকুয়ালস টু 120 2 নম্বর, তাই তো। এবার
এরপর উপরে করি, এরপর উপরে যাচ্ছি। হ্যাঁ, এক থেকে পাই কত হবে, এক্স বাই 80 প্লাস ওয়াই বাই 40 ইকুয়ালস টু 1, তাই তো? তার মানে 80, 0 আর 0 40, তাই তো? 2 থেকে পাই এক্স বাই 2 মানে হচ্ছে এইটা 120 40 প্লাস ওয়াই বাই 60 ইকুয়ালস টু 1। তাহলে এটা দাঁড়ালো 40 0 আর 0 60। ছবিটাকে ফেলি আমরা, 80 40, তার মানে এটা ডাবল। হ্যাঁ, ওটা তার হাফ, তার মানে এইরকম। তাই তো? এটা এবি, এটা হচ্ছে পি 80 0, এটা কিউ 40 0। এটা পেলাম, এবি পেলাম প্রথমটা থেকে, দ্বিতীয়টা 40 60, মানে এর মাঝামাঝি, এর উপরে, তাই তো? দেখ এরকম আসছে। তাহলে এখানে যোগ করি, বর্ধিত করি, এটা সিডি, তাই তো? এটা মনে কর আর, এটা এস, এটা টি। টি মানে হচ্ছে 0 60 আর এস মানে হচ্ছে 40 0। তাই না? এগুলো ভালো, খুব দ্রুত তোরা করে ফেলবি, কারণ এগুলো কঠিন কিছু নয়। তাহলে এই অনুযায়ী দেখ আমরা কিন্তু রেখাচিত্র পেয়ে গেছি। এইবার আমাদের কাজ হচ্ছে তোর সমাধান অঞ্চলটা, অর্থাৎ কার্যকরী অঞ্চলটা কোন দিকে আছে সেটা দেখানো। সেটার জন্য কি করব, এগুলোতে কি করব তোর বল? মূলবিন্দুতে যায়নি, তাহলে মূলবিন্দুর স্থানাঙ্ক বসিয়ে দেবো। মূলবিন্দুর স্থানাঙ্ক বসিয়ে দিয়ে আমরা সমাধান অঞ্চলটা বের করব। তার মানে এক্ষণে ওটা কি আছে, এইটা x প্লাস 2y লেস অর ইকুয়াল কত, 80 তে 0 0 বসিয়ে পাই কত হবে, দেখ 0 প্লাস 0 লেস ইকুয়াল 80, ইহা সত্য। যদি ইহা সত্য হয় তাহলে কোন দিকে সমাধান অঞ্চল হবে বল? মূলবিন্দুর দিকে। তার মানে এবি সরলরেখার সমাধান অঞ্চল এবি। ওকে, দ্বিতীয়টাতে বসাই। আবার দ্বিতীয়টা হচ্ছে এইটা 3x প্লাস 2y লেস অর ইকুয়াল 120 তে 0 0 বিন্দু বসিয়ে পাই 0 প্লাস 0 লেস অর ইকুয়াল 120, ইহা সত্য, তাই তো? এটাও যদি সত্য হয় তাহলে এর সমাধান অঞ্চল কোন দিকে হবে? মূলবিন্দুর দিকে। তার মানে এটাও মূলবিন্দুর দিকে। লক্ষ্য কর, এ মূলবিন্দুর দিকে, এ মূলবিন্দুর দিকে, আর x গ্রেটার দেন 0, তার মানে কোন দিকে যাচ্ছে? এদিকে, তাই তো? এদিকে যাচ্ছে। y গ্রেটার দেন 0, তার মানে এদিকে যাচ্ছে। এই যে এই অংশটা কিন্তু কমন আসছে, দেখতো? কমন রিজন নয়? x গ্রেটার দেন 0, তার মানে এই দিকটা পাচ্ছে, y অক্ষের এই দিকটা। y গ্রেটার দেন 0 মানে x অক্ষের উপরের দিকটা। আবার AB সরলরেখা বলছে এদিকে, CD বলছে এদিকে। তাহলে এই যে শ্যাডো অংশটা পেলাম OS, ঠিক আছে? শ্যাডো অংশ যেটা আমরা পেলাম
সেটা হচ্ছে ও এস আর কিউ ও, তাই তো? তাহলে লেখচিত্রে, ঠিক আছে, লেখচিত্রে ও এস আর কিউ ও অংশ, ঠিক আছে, কার্যকরী অঞ্চল রূপে, কার্যকরী অঞ্চল রূপে চিহ্নিত করা হলো, তাই তো? এইবার হচ্ছে আমরা তাহলে প্রান্তিক বিন্দু কোনগুলো এসছে দেখ, এটা এসছে, এটা এসছে, এটা এসছে, এটা এসছে, চারটে এসছে, তাই তো? তাহলে এখানে প্রান্তিক বিন্দু হলো O00, S40, আর আমরা জানি না Q, কিউটা কতটা? Q040 হবে, 040। এই যে আমরা কিন্তু চারটার মধ্যে তিনটে পেয়েছি, একটা পাইনি, তাহলে আর এর মানটা আমাকে বের করতে হবে, নাহলে তো আমরা ম্যাক্সিমাম মিনিমাম দেখাতে পারবো না যে কোন 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 জায়গায় গিয়ে ম্যাক্সিমাম, কোন পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম হবে। তাহলে এইটা পাচ্ছি 40 আসছে কিনা জানি না, আবার আর এর মানটা না জানলে জানছি না, বাকিগুলো জানি। এবার আর এর মানটা কি করে পাবো, অর্থাৎ আর এর স্থানাঙ্কটা আমরা কি করে পাবো? দেখ ভালো করে দেখ, এ বি সরলরেখা আর সিডি সরলরেখায় আর বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বি আর সিডি সরলরেখা যদি সমাধান করি তাহলে যে রেজাল্ট আসবে সেটাই আর বিন্দুর স্থানাঙ্ক হবে। তাহলে এখানে একটা খাটনি আছে, এ বি এবং সিডি সরলরেখা দুটোকে সমাধান করো। কোনটা? এই যে লক্ষ্য কর, অর্থাৎ এই দুটোর ছেদ বিন্দুই হচ্ছে আর। তাহলে আর এর যদি স্থানাঙ্ক আমাদের যা বের করতে হয় তাহলে 1 এবং 2 কে সমাধান করতে হবে। তাহলে এবার 1 ও 2 সমাধান করে পাই কত কত আছে দেখ, x plus 2y equals to 80, 3x plus 2y equals to 120, তাই তো? যদি আমরা বিয়োগ করি, তাই না, তাহলে আসছে, এটা কেটে যাচ্ছে, minus 2x equals to minus 40, this implies x equals to 40, তাহলে অতএব y x যদি 40 হয় তাহলে y কত আসছে দেখ, এটা কেটে গেল 120, ও 40/2 হবে তো রে, this implies x equals to 20, 40/2 হবে না, এখানে 2 আছে তো, এই যে minus 2x আছে, তাহলে অতএব x সমান 20 হলে y সমান 30 হলো। তার মানে আর এর স্থানাঙ্ক দাঁড়ালো 20, 30। এইবার আমাদের দেখতে হবে, যেহেতু ম্যাক্সিমাম চাইছি আমরা, সর্বোচ্চ লাভ চাইছি, সর্বোচ্চ টাকা চাইছি আমরা এখানে, সেই জন্য দেখতে হবে এস, আর, কিউ এবং ও এই বিন্দুগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আছে, অর্থাৎ জেড এর মানটা, এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক বসিয়ে জেড এর মানটা দেখতে হবে। কি করবো এবার, তার মধ্যে যেটা ম্যাক্সিমাম আসবে সেটা হবে আমাদের রেজাল্ট। তাহলে এখন তাহলে জেড কত ছিল, জেড, ঠিক আছে, অ্যাট 0, ঠিক আছে,
বা এইভাবেও দিতে পারিস, Z00 এরকম লিখতে পারিস, অথবা ZO, এটা ও আছে, ও লিখতে পারিস। জেড কত ছিল রে? জেড ছিল হচ্ছে 300x প্লাস 200y, তাই তো? তাহলে 300 গুণ 0, 200 গুণ 0, কষ্ট কত 0। জেড অফ এস ইকুয়ালস টু জেড এস, এস মানে এইরকম গায়ে গায়ে, জেড এস অর্থাৎ এস বিন্দু কত 40, তার মানে 300 গুণ 40 যোগ 200 গুণ 0, 3 4 1200। আবার জেড কত আর, ঠিক আছে? জেড আর মানে হচ্ছে 300 গুণ 20 যোগ 200 গুণ 30, ঠিক আছে? 3 দুগুণ 600, 3 দুগুণ 600 কত 1200। এবং জেড অফ কিউ, এটা কিউ, হ্যাঁ, জেড অফ কিউ, কিউ এর কত স্থানাঙ্ক 0 40, তার মানে 0 যোগ 200 গুণ 40, 4 দুগুণ 800, 8000। তাহলে কি আসলো দেখ, এই যে এই দুটোতে ম্যাক্সিমাম ভ্যালু আসছে, তাই তো? তাহলে এই দুটো ম্যাক্সিমাম ভ্যালু কোথায় কোথায় পাচ্ছি আমরা? কোথায় কোথায় পাচ্ছি দেখ, তার মানে হচ্ছে জেড এস ও জেড আর এ, ঠিক আছে? জেড আর এ সর্বোচ্চ মান 1200 পাওয়া যাচ্ছে, তাই তো? তার মানে হচ্ছে এস বিন্দুতে x সমান 40 ও y সমান 0, এবং আর বিন্দুতে x সমান 20 ও y সমান 30। তাহলে এখান থেকে কি বলতে পারছি আমরা দেখ, যে x সমান 40 ও y সমান 0 বিন্দুতে ওর সর্বোচ্চ পাওয়া যাবে, লাভ পেতে পারে। আবার x সমান 20 এবং y সমান 30 সেই বিন্দুতেও সর্বোচ্চ লাভ পেতে পারে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা যদি এস হয় আর এটা যদি আর হয়, এই এস বা আর এর মাঝে যে কোনো বিন্দুতে, ঠিক আছে, যে কোনো বিন্দুতে এই এস এবং এই আর, এখানেও ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে, এখানেও ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে, তাহলে এই এস এবং আর এর মধ্যে যে কোনো বিন্দুতে, ঠিক আছে, যে কোনো বিন্দুতেই ওর ম্যাক্সিমাম আয় হতে পারে। এভাবে কনক্লুশনটা লিখি, ঠিক আছে? তাহলে এক্স এবং আর এর যে কোনো বিন্দুতে ওর ম্যাক্সিমাম আয় হতে পারে। তাহলে কি লিখবি, এস অফ 40 0 ও আর অফ 20 30, তাই তো? এস অফ 40 0 ও আর অফ 20 30, তাই তো রে? এর মধ্যে যে কোনো বিন্দুতে এক্স ও ওয়াই এর, এত এর মধ্যে যে কোনো বিন্দুতে এক্স ও ওয়াই এর মানের পরিমাণ যথাক্রমে, এক্স ও ওয়াই এর মানের পরিমাণ যথাক্রমে এ ধরনের ও বি ধরনের পোশাক তৈরি করে। এক্স ও ওয়াই এর মানের পরিমাণ যথাক্রমে এ ধরনের ও বি ধরনের পোশাক
তৈরি করেন। কারণ এর মধ্যে এই অংশের মধ্যে এক্স ওয়াই এর যে মানগুলো আমরা পাবো সেই সব মানের জন্যই কি হবে, এ ধরনের পোশাক আর বি ধরনের পোশাক কি হবে, পোশাকে সর্বোচ্চ আয় হতে পারে। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হয়। তো এগুলো কিন্তু একটু দেখে নিবি, আর আরো বেশ কিছু অঙ্ক তোরা সলভ করে নিবি। তবে মূলত একই বিষয়গুলো, শুধু গল্পটা পাল্টে দেয়। তো গল্পটা পাল্টে দিলে তোকে গল্পটা তোর মতো করে নিজের মতো করে তৈরি করে নিতে হবে। অর্থাৎ আমরা যেভাবে জেড তৈরি করছি, যেভাবে অসমীকরণগুলো তৈরি করছি, সেইভাবে আমাদেরকে ওই একই ডাটার উপর ভিত্তি করে নিতে হবে। তাহলে আজ এই পর্যন্ত থাকছে।